আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা প্রপোজিশনাল লজিক শুরু করেছিলাম। তো প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে গিয়ে আমরা প্রপোজিশন এই কনসেপ্টটার সাথে পরিচিত হয়েছিলাম, তাই না? তো প্রপোজিশন হচ্ছে এমন একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট যেটা ইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, মাঝামাঝি কিছু না। যেমন প্রপোজিশন বলতে আমরা বুঝাইছিলাম হচ্ছে সে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কোনো কনফিউশন ছাড়া বলতে পারি হচ্ছে এটা একটা ফলস স্টেটমেন্ট। তো তাহলে এটাকে আমরা প্রপোজিশন বলতে পারি। কিন্তু আমি যদি বলি যে হোয়াট টাইম ইজ ইট, হ্যাঁ, এই স্টেটমেন্টটা দিয়ে ট্রু বা ফলস কোনো কিছু ইন্ডিকেট করতেছে না, এটা কোনো ডিক্লারেটিভ স্টেটমেন্ট না, এটা একটা প্রশ্নবোধক স্টেটমেন্ট। তাহলে এই প্রশ্নবোধক স্টেটমেন্টটা দিয়ে ট্রু বা ফলস কোনো কিছু ইন্ডিকেট করে না। তুমি যখন কোনো কিছু ডিক্লেয়ার করতেছো, ঘোষণা করতেছো কোনো একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা ট্রু কি ফলস এটার উপর বেস করে আমরা এটাকে প্রপোজিশন বলতে পারি। যদি বলি যে আজকে সরকারি ছুটি, তাহলে এটা ইদার ট্রু হবে অথবা ফলস হবে। সো এই আজকে সরকারি ছুটি এই স্টেটমেন্টটা প্রপোজিশন বলবো আমরা। তো প্রপোজিশনাল লজিকটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা বেশ কিছু ডেফিনিশন পড়ছি, তাই না? যেমন কনজাংশন, ডিসজাংশন, তারপর হচ্ছে ইমপ্লিকেশন, হ্যাঁ, এক্সক্লুসিভ অর অপারেশন, তারপর হচ্ছে বাই ডাইরেকশনাল, এরকম 4-5টা আমরা ডেফিনিশন পড়ছিলাম। তো তোমরা তো অ্যান্ড, অর, এক্সক্লুসিভ অর এগুলো আশা করি তোমরা মানে তোমরা তো ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট করেছিলে ফান্ডামেন্টাল কোর্সে। তো যেটা নতুন একটা ডেফিনিশন ছিল সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ ইমপ্লিকেশন যেটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আসলে আজকের লেকচারে আমাদের এই জিনিসটা মানে আমাদেরকে আসলে মানে জিনিসটা দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, তো যেমন যদি আমি জিনিসটাকে এভাবে দেখি যে পিউ ইমপ্লাইজ কিউ, তাহলে জিনিসটা কি বোঝাচ্ছে? যে যদি পি সত্যি হয় তাহলে কিউ সত্যি হবে, কাইন্ড অফ এরকম আর কি। মানে পিউর কন্ডিশনের উপর বেস করে কিউ কে আমরা মানে ইয়ে করব। যেমন এই ক্ষেত্রে একটা আমরা মানে ইয়ে পড়ছিলাম, আমি একটু আগের ক্লাসটা একটু সামান্য রিভিউ করতেছি কারণ তোমাদের তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর কি, এই জন্যই। তো যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে একটা স্টেটমেন্ট দেখছিলাম সেটা হচ্ছে মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, পি। হ্যাঁ, মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স। তাহলে আমরা জানি যে ইমপ্লিকেশনের সূত্রটা এরকম, পি ইমপ্লাইজ কিউ। তাহলে পি হচ্ছে একটা প্রপোজিশন, একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি? মারিয়া ডিসক্রিট ম্যাথ স্টাডি করে। আর কিউ হচ্ছে মারিয়া একটা ভালো জব পাবে। তো সেই ক্ষেত্রে এই দুইটা আলাদা আলাদা স্টেটমেন্টকে আমরা যদি ইমপ্লিকেশনের মধ্যে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে হচ্ছে যে কোনো একটা জিনিস হতে পারে, যে যদি মারিয়া ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি করে তাহলে সে ভালো চাকরি পাবে। আবার এভাবেও বলতে পারি যে মারিয়া একটা ভালো চাকরি পাবে যদি সে ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি করে। লেখার ধরনটা ডিফারেন্ট আর কি। যেমন এখানে দেন কিওয়ার্ডটা ইউজ হয়েছে, এখানে ওয়েন ইউজ হয়েছে, বাট মিনিং কিন্তু একটাই, যে পি ইমপ্লাইজ কিউ। মারিয়া ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি করে তাহলে সে ভালো চাকরি পাবে, অর্থাৎ মারিয়া ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়াটা ইমপ্লাই করে, বুঝাই হচ্ছে তার ভবিষ্যতে ভালো চাকরি পাওয়াটা। ঠিক আছে? যেমন এখানে আরেকভাবে লিখছে যে ভালো চাকরি পাওয়ার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি করা। মারিয়ার ভালো চাকরি পাওয়ার জন্য সাফিসিয়েন্ট হবে ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি করা। ঠিক আছে? তাহলে আরেকটা ভাবে লেখা আছে যে সে ভালো চাকরি ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত না সে ডিসক্রিট ম্যাথমেটিক্স স্টাডি না করে। তাহলে এই একটা জিনিসকেই, তুমি ডিসক্রিট ম্যাথ পড়বা, ভালো চাকরি পাবা। ডিসক্রিট ম্যাথ পড়া ইমপ্লাই করে হচ্ছে ভালো চাকরি পাওয়াটা। এই 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 ইমপ্লিকেশনটাকে বিভিন্নভাবে বিভিন্ন ইংলিশ সেন্টেন্সে বা বিভিন্নভাবে বাংলাতেও তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝাটা আর কি, যেটা আজকের ক্লাসে আমাদের মানে কাজে আসবে।
তো আজকের লেকচারটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1 এর সেকেন্ড সেকশন, যেটা হচ্ছে তোমার মানে আমাদের চ্যাপ্টার 1টা তো হচ্ছে লজিক এন্ড প্রুফ এর উপরে। হ্যাঁ, তো এটার প্রথম সেকশনে আমরা গত ক্লাসে স্টাডি করছিলাম হচ্ছে প্রপোজিশনাল লজিকের তোমার ইন্ট্রোডাকশনটা। আজকে আমরা পড়বো হচ্ছে প্রপোজিশনাল লজিকের অ্যাপ্লিকেশনস অফ প্রপোজিশনাল লজিক, অর্থাৎ প্রপোজিশনাল তুমি লজিকের। জি জি, বলো। সরি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে পড়বো হচ্ছে প্রপোজিশনাল লজিকের মানে অ্যাপ্লিকেশনস গুলো, অর্থাৎ প্রপোজিশনাল লজিকটা তোমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। তোমরা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোর্স পড়তে গিয়ে অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা তোমরা খুব তোমরা কিন্তু মানে পাবে আর কি এই ওয়ার্ডটা। এটা শুধু কম্পিউটার সায়েন্স বলে কথা না, কোনো স্টুডেন্ট যদি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট হয় বা ইভেন ফিলোসফির স্টুডেন্ট হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা আছে। অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা কি? এটা হচ্ছে তুমি একটা থিওরি পড়লা, মনে করো পিথাগোরাসের উপপাদ্যটা পড়লা, পিথাগোরাসের থিওরেমটা পড়লা, এটার অ্যাপ্লিকেশনটা তুমি কোথায় করবা? অর্থাৎ শুধু থিওরি পড়লে তো হবে না, তোমার এটাকে কাজে লাগাতে হবে না? তাহলে এই কাজে লাগানোর প্রসঙ্গটা যখন আসবে তখন আমি বলবো হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। তো আজকের ক্লাসে আমরা এই সেকশনে প্রপোজিশনাল লজিকের অ্যাপ্লিকেশনস গুলো জানবো। তো যেমন এখানে প্রপোজিশনাল লজিক দিয়ে কিছু অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করা আছে। যেমন এখানে বলতেছে হচ্ছে প্রপোজিশনাল লজিক ক্যান বি ইউজড টু ডিজাইন কম্পিউটার সার্কিট। এটা কিন্তু তোমরা নিজেরাও এগ্রি করবে, কারণ প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা অ্যান্ড, যেটাকে আমরা কনজাংশন বলি, তারপর অর, যেটাকে আমরা ডিসজাংশন বলি, তারপর নেগেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে কতগুলা বেসিক লজিক অপারেশন, তাই না? এগুলা দিয়ে আমরা কমপ্লিকেটেড সার্কিট ডিজাইন করতে পারি, যেটা কিন্তু তোমরা ফান্ডামেন্টাল কোর্সে পড়ছিলে, যে তোমরা অ্যান্ড অর নেগেশন এই গেটগুলা দিয়ে এগুলা দিয়ে আমরা আবার, এগুলো হচ্ছে বেসিক গেট, তারপর এগুলা দিয়ে আমরা কমপ্লিকেটেড সার্কিট ডিজাইন করছি না? যেমন এই ধরনের অনেক ইকুয়েশন আমরা ডিজাইন করছিলাম, যে সাপোজ পি অর কিউ, এটাকে অ্যান্ড করতেছি হচ্ছে আর অর এস, তারপর এটার সাথে আবার আমি অর করতেছি নেগেশন অফ পি দিয়ে। তাহলে বিভিন্ন রকমের এরকম অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নেগেশন, এগুলোকে আমরা একসাথে করে আমরা সার্কিট ডিজাইন করতে পারি, যেটা কিনা আমরা ফান্ডামেন্টাল কোর্সে পড়ছিলাম। যে দেখা গেছে অ্যাপ্লিকেশন ছিল না, যে কম্পিউটার সার্কিট গুলা কেন, সার্কিটের ব্যবহারটা কোথায়, যেমন কোনো একটা লাইট অন, সুইচ অন অফ করা, এটার পিছনে একটা সার্কিট ডিজাইন করা থাকতে হবে, এবং ওই সার্কিটের মূলে থাকবে হচ্ছে এই অ্যান্ড অর বা নেগেশন, এগুলোর সম্মিলিত ব্যবহার। অর্থাৎ তুমি দুইটা সার্কিটকে বা দুইটা আইসি কে যদি অন করো তাহলে একটা কিছু হবে, বা দুইটা সার্কিটের মধ্যে যে কোনো একটাকে যদি তুমি এনাবল করো তাহলে একটা কিছু হবে। হ্যাঁ, তো এইভাবে কম্পিউটার সার্কিট ডিজাইন করার সময় আমাদের এই লজিক গেটস গুলো ব্যবহার হয়। এটা একটা প্রপোজিশনাল লজিকের খুবই ফান্ডামেন্টাল একটা অ্যাপ্লিকেশন। এটা ছাড়াও আছে হচ্ছে অ্যাপ্লিকেশন লজিক ক্যান বি ইউজড টু কনস্ট্রাক্ট কম্পিউটার প্রোগ্রামস। তাহলে আমরা যখন প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট যখন সলভ করি তখন আমাদের বিভিন্ন লজিক অ্যাপ্লাই করতে হয় না? তো এই লজিক গুলো আমরা প্রপোজিশনাল লজিক ব্যবহার করে আমরা আমাদের মানে যে কোনো একটা প্রবলেমকে সলভ করার যে মানে যে স্টেপস গুলো থাকে, আমরা তো যখন একটা সিতে বা জাভাতে যখন কোনো প্রোগ্রাম করি তখন আমাদের কিছু সিকোয়েন্স অফ স্টেপস থাকবে, ওই স্টেপস গুলোকে আমরা এই প্রপোজিশনাল লজিক অ্যাপ্লাই করে ডিজাইন করতে পারি। আবার টু ভেরিফাই দ্য কারেক্টনেস অফ প্রোগ্রামস, তুমি প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, এখন প্রোগ্রামটা আসলে ঠিকভাবে কাজ করবে কিনা, সব ধরনের ইনপুটের জন্য এটা আসলে ঠিক কাজ করবে কিনা, এটার জন্য আমরা প্রপোজিশনাল লজিক ব্যবহার করতে পারি। তারপর টু বিল্ড এক্সপার্ট সিস্টেম, এটা অনেক একটা অ্যাডভান্স একটা অ্যাপ্লিকেশন, যেটা হয়তো তোমাদের এই পর্যায়ে বুঝতে একটু অসুবিধা হবে। তোমরা যখন সিনিয়র ক্লাসে যাবে তখন তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটা পড়তে হবে। তো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে এক্সপার্ট সিস্টেম নামে একটা
একটা এরিয়া থাকে। হ্যাঁ, তোমরা বিভিন্ন ধরনের তোমরা মানে থিওরি অ্যাপ্লাই করে একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা। একটা এক্সপার্ট সিস্টেম উদাহরণ কি হতে পারে জানো? যেমন ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সাপোজ আমরা যদি তোমাদের মধ্যে কেউ কেউ যদি ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকো, তাহলে দেখবে কিরকম যে আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড় দেই তখন আমরা টাইমার সেট করি যে কত মিনিট পর্যন্ত কাপড়গুলো ধোয়া হবে। হ্যাঁ, তো আমরা এখন কত মিনিট সেট করব এটা আমরা কিভাবে বুঝবো? ধরো তুমি মাত্র একটা প্যান্ট তুমি দিলে ওয়াশিং মেশিনে, মাত্র একটা, তো তার জন্য তোমার আসলে আধা ঘন্টা ধরে ধোয়ার কোনো দরকার নেই। কিন্তু তোমার কাপড়ের পরিমাণ যদি 10টা হয়, তখন তুমি টাইমারটা বাড়াই দিলে যে অনেকক্ষণ ধরে ধোয়া, কারণ বেশি কাপড় একসঙ্গে দিলে তখন তোমার বেশিক্ষণ ধোয়ার একটা বিষয় থাকে। একটা সিঙ্গেল কাপড়ের জন্য এতক্ষণ ধরে টাইমার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো সেখানে কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন গুলো যদি এরকম হয়, যেমন আমরা যে একটু আগে পড়ে আসছি যে পি ইমপ্লাইজ কিউ, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে পি হচ্ছে কাপড়ের পরিমাণ ইকুয়াল টু 10, তখন কিউ হচ্ছে টাইমার, টাইম ইকুয়াল টু 30 মিনিটস। তাহলে 10টা কাপড় হলে বুঝাবে হচ্ছে ওয়াশিং মেশিনে তুমি 30 মিনিট ধরে কাপড়টা ধোয়ানোর টাইমার সেট করে দিবা। এই প্রপোজিশনাল লজিক গুলো অ্যাপ্লাই করে তোমরা ওয়াশিং মেশিনের মতো এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রপোজিশনাল লজিকের কিছু অ্যাপ্লিকেশনস আছে। যেমন আমরা বিভিন্ন কম্পিউটার সার্কিট ডিজাইন করতে পারি, বিভিন্ন প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য আমরা লজিক ডিজাইন করতে পারি এবং ওই প্রোগ্রামটা ঠিকভাবে লিখছি কিনা ওটার কারেক্টনেসকে ভেরিফাই করতে পারি। তারপর আমরা বিভিন্ন এক্সপার্ট সিস্টেম যেমন ওয়াশিং মেশিন, এই জাতীয় এক্সপার্ট সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। তারপর আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন বিভিন্ন পাজেল, হ্যাঁ, বিভিন্ন কিছু 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 ইন্টেলিজেন্ট, তোমরা ধাঁধা আর কি, তাই না? আমরা বিভিন্ন ধাঁধা জিজ্ঞেস করি না একজন আরেকজনকে, তো এরকম কিছু তোমার স্মার্ট পাজেল আছে, লজিক্যাল পাজেল আছে, যেগুলো আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এটা আজকের ক্লাসে একটু সামান্য করে বলবো। আচ্ছা, আমরা এখন একটা অ্যাপ্লিকেশনের দিকে যাই, সেটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন। এই সিস্টেম স্পেসিফিকেশন জিনিসটা তোমরা যখন আই গেস পঞ্চম সেমিস্টারে যখন তোমরা যাবে, 5th সেমিস্টারে, তখন তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স থাকবে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কিরকম? তোমরা তো কম্পিউটার সায়েন্সের একটা পপুলার তোমার জব ফিল্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কাজের জন্য আমরা সফটওয়্যার বানাতে পারি। তো এখন তুমি তো কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলে, এখন তোমার কাছে বিভিন্ন কোম্পানি থেকে ক্লায়েন্ট আসবে, তোমাকে এসে বললো হচ্ছে ভাই আমাকে একটা সফটওয়্যার বানাই দেন। তখন তুমি তাকে জিজ্ঞেস করবা যে আপনি কি ধরনের সফটওয়্যার বানাতে চাচ্ছেন। তখন সে তোমাকে বলল যে আমার কোম্পানির কিছু এমপ্লয়ি আছে, তাদের ইনফরমেশন গুলোকে আমি স্টোর করব, তাদের অটোমেটিক স্যালারি ক্যালকুলেট করব, এই জাতীয় কাজগুলো করার জন্য আমি একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি। তো তখন তুমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে তুমি খুঁটায় খুঁটায় তার কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো জেনে নিবা। হ্যাঁ, তার কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো জেনে নিবা। তোমরা একটু মিউট করবে যদি আনমিউট। তো আহ, তাদের কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো জেনে নিবে, কারণ তুমি আন্দাজে তো সফটওয়্যার বানাতে পারবে না, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে তাদের কাছ থেকে আহ, যদি দেখা যায় যে তুমি কারো কাছ থেকে কোনো সফটওয়্যার মানে আচ্ছা, তোমাদের মধ্যে কারো খুব নয়েজ হচ্ছে, মানে একটু আনমিউট করলে ভালো হয়। কিছু বলতেছো নাকি এমনি নয়েজ হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, দেখা যাচ্ছে যে তোমরা যখন কোনো একটা রিকোয়ারমেন্ট নিবে, সফটওয়্যারের রিকোয়ারমেন্ট, তখন তোমাদের তাদের কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো কালেক্ট করে তোমরা একটা
আচ্ছা, অসম্ভব নয়েজ হচ্ছে একটু। স্যার মিউট স্যার, করে আপনি দিতে মিউট করে দিতে পারেন স্যার। আহ, আবার মাঝে মাঝে কিছু অনেকে তো প্রশ্ন করে এই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তারা করে কি, মানে সফটওয়্যার বানানোর আগে তোমার কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করবে। এই রিকোয়ারমেন্ট গুলোকে তারা একটা লজিকের মধ্যে ফেলবে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল হতে পারে কিরকম, এটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে তোমার ক্লায়েন্ট তোমাকে বলল হচ্ছে যে মনে করো আমরা এরকম করি না যে ধরো একজন আরেকজনকে আমরা ইমেল করি, তাই না? এখন মনে করো তুমি একটা অফিসে ইমেল করলে, তো যার কাছে ইমেল করছো ওই ভদ্রলোক তোমার দেখা যাচ্ছে যে কোনো একটা ভ্যাকেশনে গেছে, আগামী 1 সপ্তাহ সে ইমেল চেক করবে না। তখন সে করবে কি, একটা অটোমেটেড রিপ্লাই সেট করে দিবে যে আমি এখন নাই। হ্যাঁ, আমি এখন নাই, তো অফিসে নাই, প্লিজ 1 সপ্তাহ পরে আবার ইমেল করেন। এরকম আমরা প্রায় পেয়ে থাকি। ধরো কোন একটা অফিসে ইমেল করছি, সাথে সাথে একটা অটোমেটিক রিপ্লাই আসছে যে আই এম নট ইন দ্য অফিস রাইট নাও, প্লিজ ইমেল মি আফটার 25th মার্চ, এরকম কিছু একটা। তো এখন তোমার ক্লায়েন্ট তোমাকে বলল হচ্ছে যে তুমিও আমাদের জন্য আমাদের এরকম একটা অটোমেটেড রিপ্লাই যাতে সেন্ড করা যায়, এরকম কিছু একটা তোমরা ইমপ্লিমেন্ট করবা সফটওয়্যারের মধ্যে। কিন্তু যদি কোনো কারণে ফাইল সিস্টেমটা ফুল হয়ে যায়, বাফারটা যদি কোনো কারণে মেমোরি যদি ফুল হয়ে যায়, তাহলে অটোমেটেড রিপ্লাইটা সেন্ড করা যাবে না। হ্যাঁ, তাহলে এটা একটা কন্ডিশন সে তোমাকে দিয়ে দিচ্ছে। এটাকে তোমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারো। সেটা কিরকম? সেটা হচ্ছে যে তোমরা দুইটা ভেরিয়েবল নিলা, প্রপোজিশনাল ভেরিয়েবল নিলা। একটা হচ্ছে আর, আর দিয়ে বোঝাচ্ছে অটোমেটেড রিপ্লাইটা সেন্ড করা যাবে না। এই স্টেটমেন্টটা ভালো করে খেয়াল করো। আর দিয়ে বোঝানো হচ্ছে দ্য অটোমেটেড রিপ্লাই ক্যানট বি সেন্ট। আর এফ দিয়ে বোঝাচ্ছে দ্য সিস্টেম ইজ ফুল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, সরি, আর দিয়ে বোঝাচ্ছে অটোমেটেড রিপ্লাই ক্যান বি সেন্ট। আর দিয়ে বোঝাচ্ছে অটোমেটেড রিপ্লাই ক্যান বি সেন্ট। আর এফ দিয়ে বোঝাচ্ছে ফাইল সিস্টেম ইজ ফুল। তো এই দুইটা ভেরিয়েবলকে তোমরা ইমপ্লিকেশনের মধ্যে যদি আনো, তাহলে দেখো এখন কি বোঝাচ্ছে। এফ ইমপ্লাইজ, এফ দিয়ে কি বোঝাচ্ছে, ফাইল সিস্টেম ইজ ফুল। আমরা জানি ফাইল সিস্টেম যদি ফুল হয়, তাহলে এটা ইমপ্লাই করে হচ্ছে অটোমেটেড রিপ্লাই সেন্ড করা যাবে না। তো আমরা আর দিয়ে সেট করছি হচ্ছে অটোমেটেড রিপ্লাই ক্যান বি সেন্ট। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে নেগেশন আর ব্যবহার করতে হবে, কারণ আমরা এফ দিয়ে বোঝাচ্ছি সিস্টেম ফুল, ফাইল সিস্টেম ফুল। সো এটা ইমপ্লাই করে হচ্ছে অটোমেটেড রিপ্লাই সেন্ড করা যাবে না। তো আর দিয়ে আমরা বোঝাচ্ছি রিপ্লাই সেন্ড করা যাবে। তো এই কারণে আমরা একটা নেগেশন অপারেটর এখানে অ্যাড করে দিছি। তো যার জন্য এফ দিয়ে ইমপ্লাই করতেছে হচ্ছে নেগেশন অফ আর, অর্থাৎ রিপ্লাই সেন্ড করা যাবে না। তো দেখো তোমাদেরকে তোমাদের ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিল, তুমি তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমাকে সে একটা রিকোয়ারমেন্ট দিল, সেটা হচ্ছে ভাই আপনি মেক শিওর করেন যদি আমাদের ফাইল সিস্টেমটা ফুল হয় তাহলে যাতে অটোমেটেড রিপ্লাই সেন্ড না হয়। তখন তুমি তাদের এই রিকোয়ারমেন্টটা নিলা, নিয়ে তুমি প্রপোজিশনাল লজিকের মাধ্যমে কাজটাকে তুমি ইমপ্লিমেন্ট করবে। এবং ইমপ্লিমেন্ট করার জন্য তুমি দুইটা ভেরিয়েবল টার্গেট করছো। একটা হচ্ছে আর, আর দিয়ে বোঝাচ্ছে রিপ্লাই সেন্ড করা যাবে। এফ দিয়ে বোঝাচ্ছে ফাইল সিস্টেম ফুল। কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইল সিস্টেম যদি ফুল হয় তাহলে রিপ্লাই সেন্ড করা যাবে না। কিন্তু আর দিয়ে বোঝানো হচ্ছে রিপ্লাই সেন্ড করা যাবে। তো এই কারণে
তুমি ইকুয়েশনটা এভাবে সেট করছো যে এফ ফাইল সিস্টেম ফুল, এটা ইমপ্লাই করে হচ্ছে নেগেশন অফ আর। আর দিয়ে বোঝাচ্ছে রিপ্লাই সেন্ড করা যাবে, নেগেশন আর দিয়ে বোঝাচ্ছে রিপ্লাই সেন্ড করা যাবে না। তাহলে আমার কাস্টমারের রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতেছি যে এফ ফাইল সিস্টেম ফুল, এটা ইমপ্লাই করে হচ্ছে রিপ্লাই সেন্ড করা যাবে না, অটোমেটিক রিপ্লাই সেন্ড করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে প্রপোজিশনাল লজিক দিয়ে তোমরা সিস্টেম স্পেসিফিকেশন করতে পারবে। অর্থাৎ ক্লায়েন্ট তোমাকে যে জিনিসটা করতে বলছে, তোমাকে তো এটা করতে হবে, তাই না? এই জিনিসটা তোমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে করতে পারবে। অর্থাৎ ক্লায়েন্ট যে সিস্টেমটা তোমাকে স্পেসিফাই করে দিছে যে তুমি এই ধরনের সিস্টেম বানাবা, আমি তোমাকে দিয়ে এই ধরনের একটা সিস্টেম করতে চাচ্ছি, যে সিস্টেমে এই ধরনের ফিচার থাকবে, যে সিস্টেমে ফাইল সিস্টেম ফুল হয়ে গেলে রিপ্লাই সেন্ড হবে না, তুমি এটা মেক শিওর করো। হ্যাঁ, তো এই স্পেসিফিকেশন গুলোকে আমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি পরীক্ষায় থাকে যে প্রপোজিশনাল লজিকটা সিস্টেম স্পেসিফিকেশনে কিভাবে ব্যবহার হয়, তখন তুমি কিভাবে বলবে যে কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে আমি হয়তো একটা সিস্টেম বা সফটওয়্যার সিস্টেম এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি কোথাও কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমার কাছে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টরা বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট নিয়ে আসবে, ওই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে প্রকাশ করব, এক্সপ্রেস করব। যেমন এই উদাহরণটা তোমরা দিয়ে দিতে পারো যে কাস্টমার আমাকে বলল যে ভাই আপনি এমন একটা সিস্টেম বানান যেখানে ফাইল সিস্টেমটা যদি ফুল হয়ে যায় তাহলে অটোমেটিক রিপ্লাই সেন্ড করা যাবে না। তখন আমি তাদের এই রিকোয়ারমেন্টটা প্রপোজিশনাল লজিক এবং প্রপোজিশনাল লজিকের একটা 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 তোমার থিওরি, যেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লিকেশন। হ্যাঁ, এটা দিয়ে আমরা সলভ করতে পারি। এক্সেলেন্ট। হ্যাঁ, আচ্ছা তোমরা আনমিউট করতে পারো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি, বলো বলো। স্যার ফাইল সিস্টেম ফুল দ্বারা মানে আপনি এখানে কি বোঝাতে যাচ্ছেন স্যার, এটা আচ্ছা, বুঝলাম না স্যার। এটা ধরো, এটা আমি আসলে এত ডিটেইলে বলতেছি না, কারণ আহ যেমন ধরো আমাদের মেমোরি থাকে না, কম্পিউটারে মেমোরি থাকে। তো মেমোরি যখন আমরা বিভিন্ন রকমের কাজ করি না আমাদের কম্পিউটারে, আমরা একই সাথে মনে করো মাইক্রোসফট ওয়ার্ড চালাচ্ছি, তারপর ধরো একটা গেম চালাচ্ছি, আবার এদিকে গান শুনতেছি, ধরো একটা মুভি ফাইল ওপেন আছে, অনেকগুলা ভারী ভারী অ্যাপ্লিকেশন আমাদের মেশিনে একসাথে রান হচ্ছে। তখন আমাদের র্যামটা যদি, আমরা তো যে কোনো প্রোগ্রাম র্যাম থেকে রান করি, এটা তো জানো না? তো জি তখন স্যার। দেখা যায় যে মেমোরি যদি কোনো কারণে এতগুলা প্রোগ্রাম রান করতে গিয়ে সে ধরো তার ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, তখন দেখা যায় কি যে আমার মেশিনটা হ্যাং করছে, কিছুই করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাদের এটা এটা একটা বিষয় যে তোমার অপারেটিং সিস্টেমেও হয়তো, আমাদের যে অপারেটিং সিস্টেম এখানে হয়তো এ ধরনের একটা প্রপোজিশনাল লজিক সেট করা আছে, যদি মেমোরি ফুল হয় তখন কোনো কাজ করা যাবে না, এরকম একটা বিষয়। এটাকেও কিন্তু তোমরা এভাবে চিন্তা করতে পারো যে আমি যদি জিনিসটাকে এভাবে দেখি যে সাপোজ আর দিয়ে বোঝাচ্ছে যে আমাদের র্যাম ফুল হয়ে গেছে, সরি এফ দিয়ে বোঝাচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে। তাহলে মেমোরি ফুল হওয়া মানে হচ্ছে আরেকটা ভেরিয়েবল তুমি সেট করলা, সেটা হচ্ছে আর, যে কাজ কাজ মানে কাজগুলো রান হচ্ছে। কিন্তু এফ যখন ট্রু, যে অর্থাৎ মেমোরি ফুল, তখন আমি নেগেশন আর বলতে হবে যে কোনো কাজ করা যাবে না। নর্মালি আর দিয়ে বোঝাচ্ছে কাজগুলো রান হবে, কিন্তু যখন আমার এফটা ট্রু হচ্ছে, মেমোরি ফুল হয়ে গেছে, তখন আমার আরটাকে আমি নেগেশন করে দিব। তো এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমরা যখন
মনে করো প্রত্যেকটা কোম্পানি, যেমন আমরা মেইলের জন্য আমরা জিমেল ইউজ করি, ইয়াহু মেল ইউজ করি, বা অন্যান্য আদার ইমেল, হটমেল ইউজ করি, কিন্তু বিভিন্ন কোম্পানিতে তাদের নিজস্ব মেল সার্ভার থাকে। মনে করো একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে সাপোজ মনে করো কে মার্ট, একটা কোম্পানি আছে কে মার্ট। তখন তুমি ওই কোম্পানিতে একজন এমপ্লয়ি, চাকরি করো। তখন তোমাকে হয়তো ওইখানে একটা ইমেল অ্যাড্রেস খুলে দিবে, ধরো তোমার নাম হচ্ছে আহাদ, তখন তোমাকে একটা ইমেল অ্যাড্রেস দিল ahad@kmart.bd। হ্যাঁ, এই ডোমেইনে তোমার একটা ইমেল অ্যাড্রেস হলো। এখন এই এই যে ইমেল kmart.bd, এটা হচ্ছে একটা সার্ভার, তাদের একটা ফাইল সিস্টেম আছে যেখানে বিভিন্ন ফাইল জমা হয়। কোনো কারণে আমি আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে সাপোজ fahim@gmail.com, আমি তোমাকে ইমেল করছি, আহাদকে ইমেল করছি। এখন দেখা যাচ্ছে তুমি অফিসে নাই, এক সপ্তাহের জন্য ভ্যাকেশনে গেছো। নর্মালি ফাইল সিস্টেম যদি ফুল না হয়, আমি তোমাকে ইমেল করলে তোমার ইমেল অ্যাড্রেস থেকে একটা অটো ইমেল আমার কাছে আসবে যে আহাদ ইজ নট ইন দ্য অফিস রাইট নাও, হি ইজ ইন ভ্যাকেশন ইন দ্য কক্সেস বাজার, প্লিজ কন্ট্যাক্ট হিম আফটার 25th মার্চ। এটা একটা অটোমেটিক রিপ্লাই। কিন্তু কোনো কারণে এই kmart.bd এই সার্ভারের ফাইল সিস্টেমটা একদম জমজমাট হয়ে গেছে, মানে পুরাপুরি তোমার আর স্পেস খালি নেই এবং সে কোনো কাজ করতে পারতেছে না। তখন ওই অটোমেটিক রিপ্লাইটা আমি আর পাবো না। আমি তো আহাদকে ইমেল করে বসে আছি, কিন্তু আহাদ যে অফিসে নাই, ও যে আমার রিপ্লাইটা ইমেলটা দেখে নাই, এই জিনিসটা অটোমেটিক রিপ্লাইটা আমার কাছে আর আসতেছে না। হ্যাঁ, যেহেতু তাদের সার্ভারের ফাইল সিস্টেমটা ফুল হয়ে গেছে, যার কারণে প্রসেস করতে পারতেছে না আমার ইমেলটা। স্যার ফাইল সিস্টেম যদি ফুল হয়ে যায় তাহলে তো স্যার ইমেলও যাওয়ার কথা না, মানে স্যার না না, যেহেতু আমি স্পেস আর ওই তো খালি নাই। ইমেল যাবে না তো, তার তার কাছ থেকে ইমেলটা অটোমেটিক রিপ্লাইটা আর আসে নাই তো। আমি পাঠাই দিছি কিন্তু ওটা প্রসেস হয় নাই, যেহেতু ওই kmart.bd-র যে ফাইল সিস্টেমটা ওইটা ফুল হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে কোন একটা কোম্পানির এ ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। হ্যাঁ, তো ওই কোম্পানিটা মনে করো ছোটখাটো একটা কোম্পানি, যে তাদের নর্মালি জিমেল, ইয়াহু, এদের কি এই ধরনের প্রবলেম হয়? এদের ফাইল নিশ্চয়ই ফাইল সিস্টেমের ক্যাপাসিটি অনেক হাই হতে পারে। আমি বলতে চাচ্ছি মনে করো ছোটখাটো একটা কোম্পানি যাদের নিজস্ব সার্ভার ব্যবহার করে, তাদের ফাইল সিস্টেমে মনে করো ক্যাপাসিটি এত বেশি না, তখন তারা হয়তো এ ধরনের প্রবলেমে পড়তে পারে। আমি ইমেল করে দিছি, সেন্ড হয়েছে, বাট এটা ওইখানে প্রসেস হয়নি, যেহেতু ফাইল সিস্টেমটা ফুল হয়ে গেছে। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা আচ্ছা। এখন আমি আরেকটা মানে অ্যাপ্লিকেশনে আসি। স্যার আচ্ছা, তুমি বলতে চাচ্ছ এফ ইমপ্লাইজ আর, ধরো এফ দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আহ, ধরো আজকে হরতাল হচ্ছে, হরতাল হওয়া মানে হচ্ছে আর দিয়ে বোঝাচ্ছে ক্লাস হবে না, এরকম আর কি, না? তো এক্ষেত্রে হয় এখন আমি একটু যদি ইয়েটা দিই, হ্যাঁ, এই যে এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে এখানে এই ট্রুথ টেবলটা আমরা যদি দেখি আর কি, ইমপ্লিকেশনের যে ডেফিনেশন, ওইখানে বলা হচ্ছে কন্ডিশনটা আমাদের তো, আমরা যদি বাইনারি ভেরিয়েবল ধরি অর্থাৎ দুইটা, তাহলে আমাদের চারটা কেস থাকে, তাই না? এরকম চারটা কম্বিনেশন থাকে। এই চারটা কম্বিনেশনের মধ্যে আমরা ইমপ্লিকেশনের মধ্যে তখনই আমাদের রেজাল্টটা ফলস হয় যদি পি ট্রু আবার কিউ ফলস, তখন আমাদের আসল কন্ডিশনটা ফলস হয়ে, আমাদের রেজাল্টটা ফলস হয়ে যায়। যে আজকে হরতাল কিন্তু ক্লাস হচ্ছে,
তখন আমাদের টোটাল পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ হরতাল হলে ক্লাস হয় না, এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেল না? নর্মালি কিন্তু আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে হরতাল হওয়া মানে ইমপ্লাই করতেছে আজকে ক্লাস হবে না। কিন্তু যদি কোনো কারণে এই ধরনের একটা কন্ডিশন আসে যে হরতাল হচ্ছে, এটা ট্রু, ঠিক আছে, কিন্তু ক্লাস হচ্ছে না, এটা আবার ফলস, মানে ক্লাস হচ্ছে। কিউ দিয়ে বোঝাই হচ্ছে ক্লাস হবে না, কিন্তু কিউ যখন ফলস তখন বোঝাচ্ছে হচ্ছে ক্লাস হচ্ছে, উল্টাটা। তো এই কম্বিনেশনটা প্রডিউস করবে হচ্ছে এফ। তো ইমপ্লিকেশনে টি এফ এই কম্বিনেশনের জন্যই একমাত্র আমাদের রেজাল্টটা এফ আসে, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে, স্যার, হ্যাঁ যদি আমার ফাইল সিস্টেমটা ফুল থাকে, হ্যাঁ এখন আর হলো কি আমি ক্যান সেন্ড আমি পাঠাতে পারবো, হ্যাঁ হ্যাঁ তাহলে নেগেশন অফ আর হবে কি ক্যান নট সেন্ড, তাহলে ওটা হ্যাঁ সত্য হয়ে যাবে। তাহলে 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 না না তাহলে না না এফও না সত্য আরও সত্য, তাহলে এটা পুরোটা সত্য হয়ে যাবে না? না 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 না, এটা তো আমরা ইমপ্লিকেশনের ইয়েটা বুঝাচ্ছি এখানে। মনে করো টি দিয়ে বুঝাচ্ছি হচ্ছে ফাইল সিস্টেম ফুল, হ্যাঁ, তখন আর হচ্ছে মনে করো আচ্ছা আমি তোমাদেরকে তাহলে ইয়েটা মানে আমাদের অ্যাকচুয়ালি এটাতে নিয়ে আসি। আম, হ্যাঁ, এক্সেলেন্ট। আমাদের এফ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফাইল সিস্টেম ফুল, এটা ট্রু, তাই না? আর আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সেন্ড করা যাবে, তাহলে এটাও ট্রু, তখন এটা ট্রু। তো ঠিক আছে, এটা ট্রু। এটা এবং এটা আমাদের ইমপ্লিকেশনটাকে সাপোর্ট করে। ইমপ্লিকেশনের যে ট্রুথ টেবল, যেটা ইমপ্লিকেশনের ট্রুথ টেবলটা হচ্ছে দুইটাই ট্রু, ট্রু, তারপর হচ্ছে টি, সরি এফ টি, টি, এফ এফ টি। শুধুমাত্র এই কম্বিনেশনটার জন্য আমাদের ইমপ্লিকেশনটা সরি ফলস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে অটোমেটেড রিপ্লাই ক্যানট বি সেন্ট, সরি ক্যান বি সেন্ট, এটা যদি ফলস হয়, তাই না, তখন তখন কি হবে? তখন আমাদের ফাইনালি এটা এফ হয়ে যাবে, কারণ এটা তখন এই নেগেশনের সাথে ম্যাচ করবে না, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রপোজিশনটা, যে এফ ইমপ্লাইজ নেগেশন আর, এফ ইমপ্লাইজ নর্মাল আর না, কিন্তু নেগেশন আর, ঠিক আছে? তখন আমাদের এই টিএফটা এফ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইভাবে আমরা মানে ইমপ্লিকেশনটাকে আমরা সলভ করতে পারি আর কি। তোমরা ট্রুথ টেবলটার সাথে একটু মিলাইও, মানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, হয়তো আমার পুরো জিনিসটা একসাথে বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা ইমপ্লিকেশনটা আগে ভালো করে ট্রুথ টেবলটা দেখবা, দেখে এই এই কন্ডিশন গুলো এফ ইমপ্লাইজ নেগেশন আর, এই জিনিসটাকে এই ট্রুথ টেবিলে ফেলাই দেখবা যে মিলে যাবে। মানে এই আমাদের তো এটা আসতে হবে, হ্যাঁ, এটা এই প্রপোজিশনের ট্রু ফলস হওয়াটা, তখন তোমরা এফ এবং আর এর মানগুলো ওইভাবে বসাবা, দেখবা যে মিলে যাবে, এই রেজাল্টটা লাস্টটা মিলে মিলে না, যাবে। এই জন্য বলছিলাম। লাস্টটা মিলবে, তুমি এই নেগেশনের সাথে মানে মানে পেঁচাই ফেলতেছো জিনিসটাকে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালটা কিন্তু এফ ইমপ্লাইজ আর না, এফ ইমপ্লাইজ নেগেশন আর, তখন কিন্তু এটা এফ হয়ে যাচ্ছে, তখন আমাদের এটা ট্রু আবার এটা এফ, বুঝতে পারছো? অর্থাৎ নেগেশন আরটা ফলস, তখন এটা আসলেই ফলস এবং ফাইনাল রেজাল্টটা তখন ফলস আসবে। অর্থাৎ আমি আমার ফাইল সিস্টেমটা ফুল, আমি পাঠাইতে পারছি, তখন আমাদের প্রপোজিশনটা ফলস হয়ে যাবে, কারণ প্রপোজিশন তো বলতেছে হচ্ছে ফাইল সিস্টেম ফুল কিন্তু রিপ্লাই পাঠানো যাবে না, কিন্তু এই লাস্টের কন্ডিশনটার জন্য এটা উল্টাই যাচ্ছে, যে ফাইল সিস্টেম ফুল কিন্তু তুমি রিপ্লাই পাঠাইতে পারতেছো,
তখন কিন্তু আমাদের ফাইনাল প্রপোজিশনটা ফলস। এটার জন্য বোঝা গেছে? তোমরা এই নেগেশনটা একটু ভালো করে মিলাইও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলো। স্যার আমরা কি এটা এভাবে লিখতে পারি না, আর ইমপ্লাইজ হ্যাঁ নেগেশন হ্যাঁ এফ? হ্যাঁ 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 পারো। এটা একভাবে লেখা হচ্ছে। তোমরা চাইলে তুমি যেটা বললা না ওইটাও কারেক্ট হয়। ওকে স্যার। হ্যাঁ আচ্ছা, এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সিস্টেম স্পেসিফিকেশনের কনসিস্টেন্ট হওয়া। আচ্ছা, এটাতে আমি একটু পরে ব্যাক করব। আমি প্রপোজিশনাল লজিকে আরেকটা অ্যাপ্লিকেশনে আসি। এটা একটা ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে কিরকম যে ইংলিশ সেন্টেন্স গুলাকে কিভাবে আমরা লজিক্যাল এক্সপ্রেশনে এক্সপ্রেস করব, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে। যেমন এটা হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স, এটাকে আমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে একটা লজিক্যাল এক্সপ্রেশনে নিয়ে যাব। যেমন এই ধরনের কিছু একটাতে নিয়ে যাব। ধরো এটা একটা লজিক্যাল এক্সপ্রেশন না, এরকম একটা লজিক্যাল এক্সপ্রেশনে আমরা নিয়ে যাব। তাহলে আমাদের ইয়েটা কি বলছে, ইংলিশ সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে তুমি ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস only if you are a computer science major or you are not a freshman. তুমি ক্যাম্পাস থেকে ইন্টারনেট অ্যাক্সেস পাবা দুইটা কন্ডিশনের উপর বেস করে। একটা কন্ডিশন হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্সের মেজর, হ্যাঁ। তুমি ক্যাম্পাস থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবা কথাটার মানে হচ্ছে যে চিটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, তুমি ফিলোসফির স্টুডেন্ট হতে পারো, তুমি ইকোনমিক্স এর স্টুডেন্ট হতে পারো, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হতে পারো। কিন্তু ক্যাম্পাস থেকে ইন্টারনেট অ্যাক্সেস করার দুটা শর্ত আছে। একটা হচ্ছে তুমি যদি সিইসি স্টুডেন্ট হও তাহলে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ব্যাপার না, তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। আর তুমি যদি সিইসি স্টুডেন্ট না হও তাহলে হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছাড়া বাকিরা ব্যবহার করতে পারবে ইন্টারনেট। ধরো ফিলোসফির স্টুডেন্ট, সে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাহলে ব্যবহার করতে পারবে। কিন্তু ফিলোসফি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পারবে না, কিন্তু আবার সিএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পারবে। তো এরকম একটা প্যাঁচানো একটা তোমার কন্ডিশন দেওয়া আছে যে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে অনলি ইফ তুমি কম্পিউটার সায়েন্সের মেজর স্টুডেন্ট অথবা তুমি ফ্রেশম্যান না। তাহলে এই ক্ষেত্রে তোমাদের সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা হতে পারে যে ধরো তোমাদের আমরা তিনটা ভেরিয়েবল এখানে ডিফাইন করছি। একটা হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস। এই প্রপোজিশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে এ দিয়ে। ভালো করে খেয়াল করো, এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে ক্যাম্পাস থেকে অ্যাক্সেস করতে পারবা। আর আরেকটা ভেরিয়েবল হচ্ছে ইউ আর এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি সি দিয়ে। আর আরেকটা হচ্ছে ইউ আর এ ফ্রেশম্যান, এফ, ইউ আর এ ফ্রেশম্যান, এটা হচ্ছে এফ দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছো, এটা ইমপ্লাই করে হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। এক হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অথবা তুমি ফ্রেশম্যান না। এফ দিয়ে বোঝায় তুমি ফ্রেশম্যান, আর নেগেশন এফ দিয়ে বোঝাচ্ছে তুমি ফ্রেশম্যান না, তাই না? তাহলে তোমরা এই কন্ডিশনের উপর বেস করে, তার মানে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছো, এটা ইমপ্লাই করে হচ্ছে ইদার তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অথবা তুমি ফ্রেশম্যান না। তুমি কেউ যদি আমাকে এসে বলে যে স্যার আমি ক্যাম্পাস থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি, তখন সাথে সাথে আমি ইমপ্লাই করব হচ্ছে নিশ্চয়ই এই স্টুডেন্টটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, অথবা ও অন্য ডিপার্টমেন্টের যদি হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট সে ফ্রেশম্যান না।
ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে ইংলিশ সেন্টেন্সকে লজিক্যাল এক্সপ্রেশনে নিয়ে যাওয়ার একটা মানে একটা একটা অ্যাপ্লিকেশন। সো প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা ইংলিশ যে প্রচলিত যে সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি ওগুলোকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন গেল। তাহলে আমরা মানে দুইটা অ্যাপ্লিকেশন পড়ছি, একটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশনের এক্সাম্পল একটা দেখলাম, আর আরেকটা হচ্ছে এই ইংলিশ সেন্টেন্সকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করা। হ্যাঁ, এরকম একটা ইংলিশ সেন্টেন্স ছিল যেটাকে আমরা খুব সহজে আমরা একটা লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, তো এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে। আচ্ছা, এবারে আরেকটা অ্যাপ্লিকেশন, এটা খুবই মজার একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে বুলিয়ান সার্চেস। আচ্ছা, বুলিয়ান সার্চটা কিরকম? এটা হচ্ছে আমরা গুগল করি না, বিভিন্ন ওয়েব পেজ আমরা ফাইন্ড করার চেষ্টা করি না, এটা হচ্ছে একটা বুলিয়ান সার্চ। এটা কিরকম? আচ্ছা, এটা একটু এই লেখাগুলো একটু পড়ি, যে কানেক্টিভ অ্যান্ড, বুঝি আমাদের অ্যান্ড অপারেশন যেটা আর কি। হ্যাঁ, অ্যান্ড অপারেশন ইজ ইউজড টু ম্যাচ রেকর্ডস দ্যাট কন্টেইনস বোথ অফ টু সার্চ টার্মস। মনে করো আমি যদি গুগলে সার্চ করি যে চিটাগং ইউনিভার্সিটি, মনে করো আমি গুগলে সার্চ করলাম চিটাগং ইউনিভার্সিটি, তাহলে চিটাগং একটা সার্চ টার্ম এবং ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা সার্চ টার্ম। এই চিটাং ইউনিভার্সিটি লিখে গুগলে তুমি যখন এন্টার করো তখন চিটাং ইউনিভার্সিটির ওয়েবসাইটটা সবার আগে আসবে। চিটাং ইউনিভার্সিটি রিলেটেড যে পেজগুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড যে পেজগুলো আছে ওগুলা কিন্তু তোমাকে অবশ্যই ডিসপ্লে করবে। আবার সাথে সাথে দেখা যাবে গুগলে তো অনেক ওয়েবসাইট তোমাকে রিটার্ন করে সার্চ করার পরে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাবে চিটাগং লেখা আছে এরকম ওয়েবসাইটও আসবে। শুধু চিটাগাং এর উপর বেস করা বিভিন্ন ওয়েবসাইট আসতে পারে, আবার ইউনিভার্সিটির উপরেও বিভিন্ন ওয়েবসাইট আসতে পারে। অর্থাৎ এই দুইটা টার্মকে চাইলে আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করতে পারি, অথবা অর দিয়েও কানেক্ট করতে পারি, অথবা আমরা এই নেগেশনও ব্যবহার করতে পারি। যখন তোমরা অ্যান্ড দিয়ে সার্চটা করবা তখন দেখা যাবে যে মানে এগুলো তো হচ্ছে তোমার, আমরা তো এমনি লিখে ফেলি, একভাবে লিখে ফেলি গুগলে, তাই না? কিন্তু সার্চ ইঞ্জিন গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, বিং হতে পারে, যে সার্চ ইঞ্জিন গুলো আছে তারা এইভাবে ইমপ্লিমেন্ট করছে জিনিসগুলাকে। সেটা হচ্ছে আমরা তো ওইভাবে আসলে আমরা সার্চ করতে পারি না যে চিটাগং প্লাস ইউনিভার্সিটি, তাহলে এই দুইটাকে একসাথে নিয়ে ওয়েবসাইট গুলাকে তোমাকে দেখাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড। আবার আমি যদি চিটাগাং অর ইউনিভার্সিটি দেই, যেমন এটার ক্ষেত্রে, তখন ওয়েবসাইট গুলো দেখা যাবে যে অর অপারেশনটা কিরকম, যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয়, তাই না? তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা এমন এমন ওয়েবসাইট দেখাবে যেখানে চিটাগাং ওয়ার্ডটা আছে, অথবা ইউনিভার্সিটি ওয়ার্ডটা আছে, অথবা দুইটা ওয়ার্ড একসাথে আছে, এরকমও দেখাবে। কিন্তু অ্যান্ড যখন তুমি দিবা তখন এই দুইটাকে একসাথে থাকতেই হবে এরকম ওয়েবসাইট তোমাকে দেখাবে, যে ওয়েবসাইটে চিটাগং সার্চ আইটেমটাও আছে আবার ইউনিভার্সিটি আইটেমটাও আছে। সেটা চিটাগং ইউনিভার্সিটির ওয়েবসাইট হতে পারে, আবার এমন এমন ওয়েবসাইট হতে পারে যেখানে চিটাগং এর ইউনিভার্সিটি গুলা লিস্ট করা আছে। তাহলে তো ডেফিনেটলি এই দুইটা কিওয়ার্ড কিন্তু তুমি পেয়ে যাচ্ছ একসাথে। আর নেগেশনের ব্যাপারটা কি? নেগেশনের ব্যাপার হচ্ছে সাপোজ তুমি লিখলা হচ্ছে চিটাগং নট ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে আসতে পারে কি এরকম যে চিটাগং লেখা আইটেম গুলাকেই সে নিবে, কিন্তু এমন ওয়েবসাইট রিটার্ন করবে যেখানে ইউনিভার্সিটি ওয়ার্ডটা লেখা নাই। অর্থাৎ ইউনিভার্সিটির আগে যদি তুমি নেগেশনটা ব্যবহার করো তাহলে ওই ইউনিভার্সিটিটাকে তারা রিমুভ করে দিবে তোমাদের কোয়েরি করার পরে। ঠিক আছে, আমাদের সার্চ টার্ম হচ্ছে দুইটা, চিটাগং এবং ইউনিভার্সিটি। ডেফিনেটলি আরো বেশি হতে পারে, আমরা জাস্ট আমাদের সিম্পলিফিকেশনের জন্য দুইটা সার্চ টার্ম ধরলাম, চিটাগং এবং ইউনিভার্সিটি।
তখন অর দিয়ে আমরা একভাবে পাইতে পারি, নট দিয়ে একভাবে পাইতে পারি, এন্ড দিয়ে আরেকভাবে পাইতে পারি। ঠিক আছে? তাহলে এখানে লেখা আছে মোস্ট ওয়েব সার্চ ইঞ্জিনস সাপোর্ট বুলিয়ান সার্চিং টেকনিক্স which is useful for finding web pages about particular subjects. অনেক সময় আমরা তো এই কিওয়ার্ড গুলো আসলে আমরা জানি না যে আসলে গুগলে কিভাবে লিখলে বা ইয়াহুতে কিভাবে লিখলে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম গুলোর সাথে ম্যাচ করে। সার্চ ইঞ্জিন গুলো যেভাবে অ্যালগোরিদমটা লিখছে, ডিজাইন করছে, সেভাবেই কিন্তু আমাদের আইটেম গুলো রিটার্ন করে। আমি যদি নর্মালি লিখে যাই যে চিটাগং ইউনিভার্সিটি, মিউনিসিপ্যালিটি যা যা আছে লিখে দিলাম, তাহলে সবগুলোকে নিয়েই ওয়েবসাইট গুলো রিটার্ন করতে থাকবে। কিন্তু আমাদের সার্চ করার মধ্যেও যদি আমরা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করে দেই, ওগুলো তখন ওই অনুযায়ী অ্যালগোরিদম গুলো ওই ওয়েবসাইট গুলোকে যাদের সাথে ম্যাচ করে সেগুলোকে রিটার্ন করবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা কিরকম, সেটা হচ্ছে সাপোজ নিউ মেক্সিকো নামে একটা প্রদেশ আছে আমেরিকাতে, স্টেট আছে নিউ মেক্সিকো। এটা আবার মেক্সিকো কান্ট্রি না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে নিউ মেক্সিকো একটা স্টেট আছে। এখন তুমি নিউ মেক্সিকোতে পড়তে যেতে চাচ্ছ, এখন তুমি গুগলে সার্চ করলা যে ইউনিভার্সিটিস ইন নিউ মেক্সিকো, এটা লিখে সার্চ করলা, তখন দেখা যাবে যে তোমাকে বিভিন্ন ওয়েবসাইট তারা গুগল সার্চ করে বের করে নিয়ে আসবে। কিছু কিছু ওয়েবসাইট দেখা যাবে যে আসলেই নিউ মেক্সিকোতে যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলো ডিসপ্লে করতেছে। আবার কিছু ইউনিভার্সিটি, আবার কিছু কিছু ওয়েবসাইট মেক্সিকো কান্ট্রিতে যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো রিটার্ন করতেছে। তার মানে আবার এরকমও থাকতে পারে যে মেক্সিকোতে নতুন যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোকে রিটার্ন করতেছে। তার মানে হচ্ছে তুমি যে সার্চ আইটেম গুলো দিবা, ওই সার্চ আইটেম গুলাকে সে পাইলেই হইছে আলাদা আলাদা করে ইউনিভার্সিটিস ইন নিউ মেক্সিকো, সেখানে নিউ মেক্সিকোর ইউনিভার্সিটি গুলোকে শুদ্ধভাবে সে রিটার্ন অবশ্যই করবে। আবার মেক্সিকোর ইউনিভার্সিটি গুলাকেও সে তুলে ধরবে। আবার মেক্সিকোতে রিসেন্টলি যে নতুন ইউনিভার্সিটি গুলো হয়েছে ওগুলাকেও সে রিটার্ন করবে। তাহলে দেখা যাচ্ছে এই সার্চ আইটেম গুলোর উপর বেস করে আমাদের রেজাল্ট গুলো আসবে। এখন ধরো আমি আরেকভাবে আমি টেস্ট করে দেখতে চাচ্ছি যে আমার ইন্টারেস্ট হচ্ছে দুইটা স্টেটে, একটা হচ্ছে নিউ মেক্সিকো আর অ্যারিজোনা, দুইটার যে কোনো একটা স্টেটের ইউনিভার্সিটি গুলোকে আমি পাইতে চাচ্ছি গুগল করে। তখন তুমি এভাবে লিখতে পারো যে নিউ অ্যান্ড মেক্সিকো, তাহলে নিউ মেক্সিকোকে একসাথে করে ফেলবে, অথবা অ্যারিজোনা, তাহলে এই দুইটার যে কোনো একটা থেকে তারা করবে কি রেজাল্ট গুলো আমাকে দেখাবে, হয় অ্যারিজোনা স্টেটের ইউনিভার্সিটি গুলোকে দেখাবে অথবা নিউ মেক্সিকো এই স্টেটের ইউনিভার্সিটি গুলোকে দেখাবে। আমি যদি এখন এন্ড এর জায়গায় অর দিই তাহলে কিন্তু খবর আছে, তখন নিউ মেক্সিকো থেকেও দেখাবে, মেক্সিকো থেকেও দেখাবে, আবার মেক্সিকোর নতুন ইউনিভার্সিটি গুলোকেও দেখাবে, পেঁচাই ফেলবে। কিন্তু তুমি নিউ অ্যান্ড মেক্সিকো, জি স্যার এই ক্ষেত্রে ডাবল কোটেশনও তো স্যার কাজ করে। কোটেশনের কথা আছে আছে আছে, এখানে আমি লিখছি, এখানে আছে to find web pages that deal with universities in Mexico and not New Mexico, যদি আমি শুধু মেক্সিকো থেকে চাচ্ছি, নিউ মেক্সিকো না, মেক্সিকো কান্ট্রি, তখন আমি প্রথমে চেক করে দেখব যে মেক্সিকো অ্যান্ড ইউনিভার্সিটিস, হ্যাঁ, তাহলে আমার এখানে নিউটাকে আমি বাদ দিব। অথবা আমি এভাবেও লিখতে পারি মেক্সিকো অ্যান্ড ইউনিভার্সিটিস নেগেশন নিউ, তখন নিউ মেক্সিকো থেকে নিউ সবকিছুকে বাদ দিয়ে দিবে, শুধু মেক্সিকোর ইউনিভার্সিটি গুলোকে আনবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সার্চ করে দেখতে পারি। আচ্ছা, এখানে কোটেশনের কথাটা এই যে এখানে লিখছে, সরি আমি এখানে প্রথমেই কথাটা কিন্তু লেখা ছিল, সেটা হচ্ছে we can use quotation marks, যেমন নিউ মেক্সিকো অ্যান্ড ইউনিভার্সিটিস, সেই ক্ষেত্রে মেক্সিকো কান্ট্রি বা মেক্সিকো নতুন ইউনিভার্সিটি ওই জাতীয় ঝামেলাগুলো হবে না। নিউ মেক্সিকোকে আমি যদি একটা কোটেশনের মধ্যে নিয়ে আসি তাহলে শুধুমাত্র নিউ মেক্সিকো স্টেট ওই প্রদেশের
ভার্সিটি গুলাকে ডিসপ্লে করবে। মেক্সিকো কান্ট্রির দিকে আর যাবে না। অর্থাৎ কোটেশন দিয়ে আমি এই দুইটাকে অ্যান্ড এর মতো একটা রিলেশন বানাইতে পারি। বুঝা গেছে? তো এগুলো তো অনেক রকমের কম্বিনেশন হয়, এগুলো তোমরা তো পরীক্ষার সময় মনে রাখতে পারবে না। তোমরা জাস্ট এটা যদি কখনো পরীক্ষায় ধরনের কোনো জিনিস আসে যে ওয়েবসাইট সার্চিং এর ক্ষেত্রে তোমরা কিভাবে প্রপোজিশনাল লজিকটা ইমপ্লিমেন্ট করতে পারো, তখন তোমরা এভাবে বলবা হচ্ছে আমরা সার্চ আইটেমের উপর বেস করে আমাদের বিভিন্ন ওয়েবসাইট গুলো রিটার্ন করে, আমাদের সার্চ ইঞ্জিন গুলো গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, bing.com হতে পারে, রাইট? বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন। তো আমরা সার্চ ইঞ্জিন, আমরা যে সার্চ আইটেম গুলো দিব, যেখানে আমরা লিখবো যে ইউনিভার্সিটিজ ইন চিটাগং, তখন ওই লেখার মধ্যে আমরা এই অ্যান্ড, অর, নট, এই প্রপোজিশনাল লজিকের ব্যবহারগুলো করে আমরা সার্চ আইটেম গুলোকে প্রিসাইজ করতে পারি, অর্থাৎ যাতে কনফিউজড না হয়ে যায়। কারণ একটা জিনিস সার্চ করলে তো কোটি কোটি তোমার পেজ চলে আসে, আর ইউনিভার্সিটি, মেক্সিকো এই ওয়ার্ড গুলো তো জনপ্রিয়। হ্যাঁ, যেমন আমি যদি লিখি যে ইউনিভার্সিটিস ইন ফরিদপুর বা ইউনিভার্সিটিস ইন মহেশখালী, তখন দেখা যাবে কি আমাদের সার্চ আইটেম গুলো অনেক কম, কারণ এগুলো এত পপুলার জায়গা না গ্লোবালি। কিন্তু ইউনিভার্সিটিস ইন ওয়াশিংটন, তখন তো অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, তো এই মানে আমি যদি চাই যে আমার সার্চ আইটেম গুলো অ্যাকিউরেট, মানে মোটামুটি ক্লোজ টু অ্যাকিউরেট আইটেম রিটার্ন করুক গুগল করার পরে, সার্চ করার পরে, তখন আমরা এই লজিক্যাল কানেকটিভস গুলাকে আমরা নিতে পারি। আচ্ছা, এখানে এখন আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, সেটা হচ্ছে পাজেলের। আচ্ছা, পাজেল গুলা কিরকম? বিভিন্ন রকমের পাজেল থাকে। আমি সলিউশনের দিকে যাব না, কারণ টু বি ভেরি অনেস্ট সলিউশন গুলা খুব জটিল এবং আমার নিজেরই বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। তো আমি আসলে সলিউশনের দিকে যাব না, আমি জাস্ট একটা এক্সাম্পল, আমি বইতে যে এক্সাম্পলটা পাইছি ওই এক্সাম্পলটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, মনে করো দুইটা ভাই বোন। হ্যাঁ, এখন ভাইয়ের নাম হচ্ছে এ আর বোনের নাম হচ্ছে বি, ঠিক আছে? এখন দুইজনেই করছে কি, কাদার মধ্যে খেলতেছে। কাদার মধ্যে খেলতে গিয়ে তাদের হাতে পায়ে মুখে কাদা লেগে গেছে না? তো এখন দেখা গেছে আসলে দুইজনেরই কপালে কাদা লাগছে। হ্যাঁ, দুইজনেরই কপালে কাদা লাগছে। এখন তাদের বাবা তাদেরকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে বলল যে তোমরা তো অনেক দুষ্টামি করলা আজকে, না? কাদার মধ্যে অনেক খেলাধুলা করলা, হ্যাঁ, কাদা লেগে গেছে, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনের কপালে কাদা, মানে একজনের কপালে অ্যাটলিস্ট কাদা লাগছেই। দুজনের মধ্যে অ্যাটলিস্ট একজনের কপালে কাদা লাগছেই, অ্যাটলিস্ট একজন তো লাগছেই, দুজনের কপালেই লাগতে পারে। কিন্তু তাহলে বাবা তাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট একজনের কপালে কাদা লাগছে, সত্যি করে বলো কার কপালে কাদা লাগছে? তখন ভাই বোন একজন আরেকজনের মুখের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো, দেখলো যে ভাই যখন বোনের দিকে তাকাইছে, দেখতেছে যে বোনের কপালে কাদা লেগে গেছে। তখন সে বলল যে বাবা ওর কপালে কাদা লাগছে, কারণ ও তো ভাইয়ের কপালে কাদা দেখছে, ও তো দোষ নাই, ও তো নিজের কপালের দিকে তাকাইতে পারতেছে না। আবার বোন করলো কি, ভাইয়ের দিকে তাকায় দেখলো যে ভাইয়ের কপালেও কাদা লেগে আছে। তখন সে বলল যে না না, ওর কপালে কাদা লেগে আছে, আমার কপালে লাগেনি। তো এটা একটা পাজেল, তাই না? এটা একটা পাজেলের মতো। কাদের জন্য পাজেল? ভাই এবং বোনের জন্য, যে শুদ্ধ উত্তরটা দেওয়া, যে আসলে এখানে কার কপালে, মানে সত্যিটা কে বলবে। তো এই জিনিসগুলো আমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে আমরা সলভ করতে পারি, একটা বড় একটা এক্সপ্রেশনের মাধ্যমে। যেমন ধরো এরকম একটা এক্সপ্রেশন হয়তো আসতে পারে যে, মনে করো নেগেশন এ ইউনিয়ন বি, এটাকে তোমরা অ্যান্ড করবা হচ্ছে সাপোজ এ অ্যান্ড নেগেশন বি। এই ধরনের কোন একটা লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে দেখা যাবে যে এই ধাঁধাটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, আমি সলিউশনের দিকে যাচ্ছি না, আমি আসলে
এটা আগামাথা কিছু বুঝি নাই, সলিউশনটা খুব জটিল আর কি। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা মানে অ্যাপ্লিকেশন হতে পারে পাজেল গুলো। হ্যাঁ, তোমরা পড়ে দেখিও, যে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হতে পারে। আর লাস্ট যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সার্কিট ডিজাইন করা। এটা তো আমরা শুরুতেই বলে ফেলছি যে আমরা আমাদের যে লজিক্যাল যে বেসিক গেট গুলো আছে, অ্যান্ড অপারেশন, অর অপারেশন বা নেগেশন, এই যে দেখা যাচ্ছে এখানে, তাই না, এগুলো দিয়ে আমরা কমপ্লিকেটেড লজিক্যাল সার্কিট আমরা ডিজাইন করতে পারি। বিভিন্ন রকমের ইনপুট সিগন্যাল আসবে, তাই না, এই ইনপুট সিগন্যাল গুলো, এই ইনপুট সিগন্যাল গুলো দিয়ে আমরা একটা সিঙ্গেল আউটপুট সিগন্যাল জেনারেট করতে পারি। এটা সিঙ্গেলও হতে পারে, মাল্টিপলও হতে পারে। আমরা জাস্ট সিম্পলিফিকেশনের জন্য বলতে পারি হচ্ছে একটা সিঙ্গেল আউটপুট সিগন্যাল জেনারেট করবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখো এখানে বিভিন্ন রকমের আমরা নেগেশন ইউজ করছি, অ্যান্ড গেট ইউজ করছি, অর গেট ইউজ করছি। এগুলোকে ব্যবহার করে আমরা একটা কম্বিনেটোরিয়াল সার্কিট, একটা কমপ্লেক্স, যেটা একটা এক্সপ্রেসিভ একটা লজিক সার্কিট আমরা ডিজাইন করছি, যে এই এক্সপ্রেশনটা, ঠিক আছে, এরকম এইভাবে আমরা জিনিসটাকে সলভ করতে পারি। তো এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম আমরা যেমন এইভাবে আমরা জিনিসটাকে, অর্থাৎ আমি যদি মনে করো তোমাদেরকে জাস্ট এই সার্কিটটা দিয়ে দিলাম, এই সার্কিটটা থেকে তো ইজিলি তোমরা এক্সপ্রেশনটা বের করতে পারবে, তাই না? যেমন এখানে শুরুতে দেখা যাচ্ছে একটা অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের মধ্যে কি কে ঢুকছে, পি ঢুকছে, এবং আর কে ঢুকছে, নেগেশন কিউ ঢুকছে। তাহলে এটা একটা এক্সপ্রেশন পাইলাম। এটা আবার যুক্ত হয়েছে একটা অর গেটের সাথে, এবং অর গেটে আর কে ঢুকছে, একটা নেগেশন আর। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা বের হয়ে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বিভিন্ন বেসিক লজিক্যাল গেট গুলো, প্রপোজিশন যেগুলো অ্যান্ড, অর, নেগেশন, বা আমরা চাইলে এক্সক্লুসিভ অরও ব্যবহার করতে পারি, এগুলো দিয়ে আমরা কম্বিনেটোরিয়াল সার্কিট ডিজাইন করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসে এই লজিক, প্রপোজিশনাল লজিক যেগুলো, এদের অ্যাপ্লিকেশন গুলো জানলাম। লজিক সার্কিট, তারপর পাজেল, তারপর বিভিন্ন রকমের বুলিয়ান সার্চেস, তারপরে হচ্ছে ইংলিশ সেন্টেন্সকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করা, তারপর হচ্ছে একটা সিস্টেম স্পেসিফিকেশন করা, কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্টস নিয়ে ওগুলোকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করা। তো আশা করি তোমরা মোটামুটি হলেও বুঝতে পারছো। কারো কোনো ইনকোয়ারি আছে বা যেটা হয়তো ক্লাসে ডিসকাস করতে চাও? আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করে দেই। আগামী মঙ্গলবার দিন আবার